আজকে সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। কেন ৭০ লাখ টাকায় কাল হলো বিচারপতি মানিকের? যেভাবে সুন্দর স্ত্রীকে ভাগিয়ে নিতে ব্যবসায়ীকে জেলে পাঠান সালমান এফ রহমান। কেন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পালাককে মারতে আসেন কাদের? আওয়ামী লীগের উপর গর্জব সবে শুরু, ফেসবুকে গোলাম মাওলা রনি। কেন বাংলাদেশে বন্যার জন্য ডুম্বুরু বাঁধ খোলা দায়ী নয়, দাবি ভারতের। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল নিয়ে রিমান্ডে যা বললেন আনিসুল হক। হাসিনাকে নির্দোষ প্রমাণে ভারত কেন মরিয়া? বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। কেন ৭০ লাখ টাকায় কাল হলো বিচারপতি মানিকের? সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী দনা এলাকা থেকে পালানোর সময় সঙ্গে করে ৭০ লাখ টাকা নিয়ে যাচ্ছিলেন সাবেক বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক। সেই টাকায় কাল হলো বিচারপতি মানিক। এই শুক্রবার রাতে সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিবির জনসংযোগ কর্মকর্তা সাফিরুল ইসলাম আটকে তথ্য নিশ্চিত করেছেন। আটকের সময় একটি ভিডিও রেকর্ড করা হয় মানিকের। ভিডিওতে দেখা যায় বিজিবি সদস্যরা তার পরিচয় জানতে চান। নিজের পরিচয় স্বীকার করে মানিক বলেন, আমি বিচারপতি মানিক। আটকের পর স্বীকারোক্তিতে তিনি বলেন, আমি ১৫,০০০ টাকার কথা বলে সীমান্ত পার হতে চাচ্ছিলাম। পরে আমাকে দুই ছেলে ভারত সীমান্তে নিয়ে আমার সঙ্গে থাকা সব টাকা এবং মোবাইল নিয়ে যায়। ভিডিওতে দেখা যায় কেউ সাবেক বিচারপতি মানিকের গলায় গামছা পেঁচিয়ে হাত দিয়ে ধরে রেখেছেন, আর একজন তার নাম জিজ্ঞেস করছেন। এই সময় বিচারপতি মানিক তার পুরো নাম বলেন এবং তার বাড়ি মুন্সিগঞ্জ বলে জানায়। সঙ্গে কি আছে জানতে চলে মানিক বলেন, আমার কাছে অনেক টাকা ছিল, আমাকে মেরে ৬০ থেকে ৭০ লাখ টাকা নিয়ে গেছে দুজন। এখন আমার সঙ্গে ব্রিটিশ পাসপোর্ট, বাংলা পাসপোর্ট আর কিছু টাকা আছে। পরে কয়েকজন তাকে জিজ্ঞাসা করেন যে আপনি পালিয়ে যাচ্ছিলেন কেন? তখন বিচারপতি মানিক বলেন, প্রশাসনের ভয় পালিয়ে যেতে চাচ্ছিলাম। তখন অপর পাশ থেকে জিজ্ঞেস করা হয়, আপনি তো অনেক জুলুম করেছেন। বিজিবি সদস্যদের এক প্রশ্নের জবাবে মানিক বলেন, আমি কোনো জুলুম করিনি। বিজিবি জানায়, সাবেক বিচারপতি মানিক সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এই সময় স্থানীয় জনগণের হাতে তিনি ধরা পড়েন। পরে তাকে আটক করা হয়। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনা হিটলার নাকি উন্নয়নের উপকার? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে, যেভাবে সুন্দরী স্ত্রীকে ভাগিয়ে নিতে ব্যবসায়ীকে জেলে পাঠান সালমান এফ রহমান। স্বামীকে জেলে পাঠিয়ে সুন্দরী টিভি উপস্থাপক জাকিয়া তাজিনকে ভাগিয়ে নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বুধবার ভুক্তভোগী ইন্ডেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সফিউল্লাহ আল মুনির দেশের শেয়ার বাজার কারসাজির মূল হোতা সালমান এফ রহমানকে নিয়ে এমন চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেন। সফিউল্লাহ আল মুনির বলেন, আমার স্ত্রী শেয়ার বাজার নিয়ে টিভিতে অনুষ্ঠান করতেন। সেই সূত্রে সালমান এফ রহমানের সঙ্গে তার পরিচয় হয়। একটা পর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। তারপর সালমান এফ রহমান আমাকে ডেকে নিয়ে তাজিনকে তালাক দিতে হুমকি দেয়। আমার কাছ থেকে জোরপূর্বক ৮টি শর্তে ৩০০ টাকার স্ট্যাম্পে স্বাক্ষর নেন সালমান এফ রহমান। তিনি বলেন, শর্তগুলোর মধ্যে ছিল আমি কখনোই আমার কোম্পানির মালিকানা দাবি করতে পারবো না, আমার স্ত্রীকে ডিভোর্সের বিষয়ে কাউকে কিছু বলতে পারবো না, এমনকি আমার ছেলের কাস্টাডিও চাইতে পারবো না। তবে আমি যখন রাজি হলাম না, তখন এই বিষয়টি অনেকেই জানতে পারে। এক পর্যায়ে আমি ১ মাস গুম হওয়ার মতো ছিলাম। হামলা মামলায় ভয়ে ততষ্ট থাকতাম সবসময়। পরে ২০২০ সালের দিকে আমার স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়ে যায়। প্রিয় ভালোবাসার দর্শক, আপনি কোন দলের সমর্থক? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে, কেন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পালাককে মারতে আসেন কাদের? রিমান্ডে জিজ্ঞাসাবাদে একের পর এক চাঞ্চল্যকর তথ্য দিয়ে চলেছে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পালাক। কোটা সংস্কার আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে দেওয়ার তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন সবাই। এবার জানা গেল মন্ত্রীদের রোষানলেও পড়েন তিনি। শিক্ষার্থীদের পক্ষ নেওয়ায় গণভবন থেকেও বের করে দেওয়া হয় তাকে। বর্তমানে 10 দিনের রিমান্ডে আছেন পালাক। ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদে একের পর এক চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন তিনি। সম্প্রতি দেশের একটি গণমাধ্যম ডিবি সূত্রে জানায়, সরকার পতনের এক দফা আন্দোলনের শেষ পর্যায়ে ৪ আগস্ট গণভবনে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহকারী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে পালাক তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেন, প্রয়োজনে আমাকে বলি দিন, তারপর শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করুন, তাদের চোখের ভাষা মনের ভাষা বোঝার চেষ্টা করুন। পালাক বলেন, এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওয়াবাদুল কাদের আমাকে তেড়ে মারতে আসেন। আমি তখন সাহসী হয়ে গেলাম। প্রধানমন্ত্রীকে বললাম, আপনি স্টেপ ডাউন করুন, আওয়ামী লীগকে মানুষ ঘৃণা করছে, থুতু দিচ্ছে। এরপর আমাকে গণভবন থেকে বের করে দেওয়া হয়। কোটা সংস্কার আন্দোলনের সময় এক পোস্টে কেন্দ্র করে 10 মিনিট স্কুলের একটি চুক্তি বাতিল করে সরকার।
এ বিষয়ে পলকের ভাষ্য ছিল, স্মার্ট বাংলাদেশ গঠনের 10 মিনিট স্কুলের সঙ্গে সরকারের চুক্তি ছিল, সেটা আমি বাতিল করতে চাইনি। সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফল জোর করে চুক্তি বাতিল করে, কারণ ওই স্কুলের অন্যতম কর্ণধার আইমান সাদিক আন্দোলনকারী ছাত্রদের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। তারা তাদের ফেসবুক প্রোফাইল লাল করেছিলেন। ডিবির জিজ্ঞাসাবাদে পলক আরো বলেন, আমি প্রধানমন্ত্রীকে বাস্তবতা মেনে নেওয়ার অনুরোধ জানালেও তিনি মানতে রাজি হচ্ছিলেন না। এই সময় সংশ্লিষ্ট ডিবি কর্মকর্তা তাকে প্রশ্ন করেন, আপনি যদি সত্যি দেশের স্থিতিশীলতা চাইতেন তাহলে দায়িত্ব থেকে পদত্যাগ করলেন না কেন? তখন চুপ থাকেন পলক। প্রিয় ভালোবাসার দর্শক, আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে, আওয়ামী লীগের উপর গজব সবে শুরু। ফেসবুকে গোলাম মাওলা রনি। কলামিস্ট ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম আওয়ামা রনি বলেছেন, শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গদের পরিণতি সম্পর্কে বলা যায় তাদের উপর আল্লাহর গজব সবে শুরু হয়েছে। গজবের চূড়ান্ত রূপ যে আরো কত ভয়ঙ্কর হবে তা এখনো আন্দাজ করা যাচ্ছে না। শুক্রবার দুপুরে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মন্তব্য করেন তিনি। পোস্টে সাবেক এই সংসদ সদস্য লিখেছেন, জামাত নেতা তাদের পল্লা দেশের অপরাধ ছিল ফাঁসিতে মৃত্যু হওয়ার পর সে তার পিতার লাশ স্পর্শ করে কেঁদেছিল, আর এই অপরাধকে তাকে ধরে নিয়ে জেলে ঢোকানো হয়েছিল। তিনি লেখেন, মীর কাসিমের ছেলে ব্যারিস্টার আরমানকে কেন আয়না ঘরে ঢুকিয়ে রেখেছিল তা আমি জানি না, তবে অনুমান করি পিতার জন্য সে আইনি লড়াই করেছিল। আর গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার আজমির আয়নাঘরের করুণ কাহিনী শুনলে পশুর চোখেও পানি চলে আসবে। বিএনপি নেতা সালাউদ্দিনের আয়নাঘরে বন্দিদশা এবং পরে ভারতে ফেলে আসার কাহিনী শুনলে শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গদের পরিণতি সম্পর্কে বলা যায় তাদের উপর আল্লাহর গজব সবে শুরু হয়েছে। গজবের চূড়ান্ত রূপ যে আরো ভয়ঙ্কর হবে তা এখনো আন্দাজ করা যাচ্ছে না। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনা সরকার পতনের জন্য দায়ী কি? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি নিউজ হচ্ছে, কেন বাংলাদেশে বন্যার জন্য ডুম্বুরু বাঁধ খোলা দায়ী নয় দাবি ভারতের। বাংলাদেশের কুমিল্লা, নোয়াখালী, ফেনী সহ পূর্বাঞ্চলের জেলাগুলোয় যে বন্যা দেখা দিয়েছে সেটি ত্রিপুরা রাজ্যের ডুম্বুরু বাঁধ খুলে দেওয়ার জন্য হয়নি বলে দাবি করেছে ভারত। বৃহস্পতিবার এক বিবৃতিতে এমন দাবি করেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আমরা বাংলাদেশে এমন উদ্বেগ ছড়িয়ে পড়তে দেখেছি যে ত্রিপুরার গোমতী নদীর উজানে ডুম্বুরু বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের পূর্ব সীমান্তের জেলাগুলিতে বন্যার বর্তমান পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এটি তথ্যগত দিক থেকে সঠিক নয়। এতে বলা হয়েছে, ভারত ও বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত গোমতী নদীর অববাহিকায় গত কয়েকদিন ধরে এই বছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশে বন্যা মূলত বাঁধের নিচের দিকে বৃহৎ অববাহিকার পানির কারণে হয়েছে। নয়াদিল্লির দাবি, ডুম্বুরু বাঁধ দুই দেশের সীমান্ত থেকে বেশি দূরে অবস্থিত। বাংলাদেশের সীমান্ত থেকে এটি 120 কিলোমিটারের বেশি উজানে অবস্থিত। এটি একটি কম উচ্চতার বাঁধ যা থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এই বিদ্যুৎ থেকে বাংলাদেশেও 40 মেগাওয়াট যায়। গত 21শে আগস্ট থেকে সমগ্র ত্রিপুরা ও বাংলাদেশের পার্শ্ববর্তী জেলাগুলিতে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে স্বয়ংক্রিয়ভাবে পানি প্রবাহিত হয়েছে বলে দাবি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে, তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল নিয়ে রিমান্ডে যা বললেন আনিসুল হক। বাংলাদেশে আপিল বিভাগ 2021 সালের 10 মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্পর্কিত সংবিধানের 13শ সংশোধনী বাতিল ঘোষণা করেছে। একই সঙ্গে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বলছে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আরো 2টি সংসদ নির্বাচিত হতে পারে। তবে তৎকালীন আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আর কোনো নির্বাচন করেননি। 13 বছর পর রিমান্ডে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের ব্যাপারে মুখ খুললেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। গত 13 আগস্ট রাতে রাজধানীর সদরঘাট এলাকা দিয়ে নৌপথে পালিয়ে যাওয়ার সময় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের হেভিওয়েট দুই ব্যক্তি সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তারা ডিবি কার্যালয়ে রিমান্ডে আছেন। রিমান্ডে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে প্রশ্ন করা হয়, আপনি তো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বানিয়েছেন, এতে লাভ কি হয়েছে? উত্তরে তিনি বলেন, এটা আমি বানাইনি, এটা তো তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে। এ সময় ডিবি কর্মকর্তা বলেন, যে মন্ত্রণালয়েরই আইন তৈরি করুক না কেন সেটা ভেটিং এর জন্য তো অবশ্যই আইন মন্ত্রণালয়ে গেছে, তখন আপনি ভূমিকা নিলেন না কেন? উপরন্তু বিতর্কিত আইনের পক্ষে মতামত দিয়েছেন। আর ওই আইনের মাধ্যমে অনেক সাংবাদিক ও পুলিশ কর্মকর্তাকে হয়রানি নির্যাতন করা হয়েছে। এই সময় চুপ হয়ে যান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। ডিবির এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, শিক্ষার্থীদের দাবি তো মেনে নিয়েছিলাম, তারা যে এত দ্রুত সরকার পতনের এক দফা আন্দোলনে যাবে তা বুঝতে পারিনি। এদিকে আরেকটি নিউজ হচ্ছে, হাসিনাকে নির্দোষ প্রমাণে ভারত কেন মরিয়া। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। জাতীয় কবির ওই কবিতার মতোই প্রায় 1.5 যুগ ধরে দেশে প্রচার হচ্ছে, দেশে যা কিছু অর্জন, উন্নয়ন ও জনগণের কল্যাণকর, অর্ধেক তার করেছে নারী, অর্ধেক তার নর। ছাত্র জনতার অভ্যুত্থানে গুম, খুন, অত্যাচারী, জুলুমবাজ, আয়নাঘরের প্রতিষ্ঠাতা, গণহত্যাকারী শেখ হাসিনা পালানোর পরও ভারত প্রচার করছে শেখ হাসিনা কোনো অন্যায় করেনি, তিনি মহান নেত্রী এবং তার কোনো ভুল নেই। বাংলাদেশের ভয়াবহ অবস্থা সৃষ্টির জন্য দায়ী গ্যাং অফ 4 জনের পরামর্শে শেখ হাসিনা ঢাকাকে
রক্তে ভাসিয়ে রাজপথে এত মানুষ খুন করে দিল্লি পালিয়েছেন। বাস্তবতা কি তাই বলে? গ্যাং অফ ফোর এ যাদের নাম বলা হয়েছে সজীব ওয়াজেদ জয় ছাড়া তারা কি শেখ হাসিনার চেয়েও শক্তিশালী? তারা কি শেখ হাসিনাকে জনগণের রক্তের উপর দাঁড়িয়ে 2014 সালের প্রার্থী ভোটার বিহীন নির্বাচন, 2018 সালে ভোটের আগে রাত ব্যালটে সিল মারার নির্বাচন, 2024 সালে ডামি প্রার্থী নির্বাচন করতে হাসিনাকে বাধ্য করেছিল?